আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সংবিধান মেনে নির্দিষ্ট সময়ে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন নতুন এলজিআরডি মন্ত্রী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। যুদ্ধের কারণে জ্বালানি সংকট, সরকার দায়ী নয় বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সরকারের প্রতিটি কাজের থাকবে জবাবদিহিতা। চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। 24-এর গণ অভ্যুত্থান চূড়ান্ত লড়াইয়ের মহড়া বললেন বিরোধী দলীয় নেতা। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। সরকার একটি দেশের স্বার্থ রক্ষা করছে মন্তব্য নাহিদের। আওয়ামী লীগকে যে প্রেস ব্রিফিং করতে দেওয়া হলো সেটার জন্য কিন্তু ভারত সরকারকে যথাযথ জবাবদিহিতার আওতায় এই সরকার আনতে ব্যর্থ হয়েছে। ইলিয়াস আলীর গুমে সরাসরি জড়িত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ইলিয়াস আলী সহ অনেক ভিকটিমকে গুম করার প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ তার বিরুদ্ধে আছে। এবং বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা, অভিযুক্ত 2 জন গ্রেপ্তার। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাংবিধানিক প্রক্রিয়া মেনে নির্দিষ্ট সময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানালেন নবনিযুক্ত এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। বলেন, বিগত 17 বছর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তথ্যমন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, ফ্যাসিবাদ শাসন আমলে গণমাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। আর বিমানমন্ত্রী জানান, অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করা হবে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন বিলাল হোসেন। সরকারের প্রথম 6 মাসেই রদবদল হয় মন্ত্রিসভার। শুক্রবার শপথের পর রোববার সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে মন্ত্রীরা কৌশল বিনিময় করেন কর্মকর্তাদের সাথে। আপনি আসার পর এগুলো কি এ সময় গণমাধ্যম কর্মীদের নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী বলেন, 17 বছরের অব্যবস্থাপনা গরিব মানুষের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিফলন হয়নি। 8, 14 এবং 18 এবং 24 এই 4টি নির্বাচন আসলে সেটা জনগণের ইচ্ছা প্রতিফলিত করে নাই। এই দেশের বিচার ব্যবস্থাকেও তারা ধ্বংস করে দিয়েছে। বিচারের রায় জজ সাহেব লিখত না, মন্ত্রণালয়ে লেখা হতো। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সাংবিধানিক প্রক্রিয়ায় যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন, প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে সংসদের পরিচিত মুখ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ কালচার থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা হবে। গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে, সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়বে, সেই সাথে আগামী বছরে বিমানে যুক্ত হবে 10টি বোয়িং। ফ্লাইট সংখ্যা অভ্যন্তরীণ বাড়ানোর আমাদের আপাতত চিন্তা নেই, যেগুলো আছে চলছে ভালো, এবং বাজেট এয়ারলাইন আনার জন্য আমরা চেষ্টা করতেছি। কম পয়সায় যাত্রীরা যাতে সব অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল ভ্রমণ তারা করতে পারে। দক্ষতা আর জবাবদিহিতা বাড়িয়ে দৃশ্যমান পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম। আর দেশে যাতে খাদ্য মজুদে ভালো ভূমিকা রাখতে পারে দেশে, সেদিকেও কাজ করব। আর
মানুষ যাতে নিরাপদ খাদ্য পায়। মন্ত্রণালয়ে যোগ দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার হেফাজত ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের আপত্তি ইস্যুতে বলেন ভুল বোঝাবুঝির নিরসন হবে। আমারই যাওয়া দরকার, সেই যাওয়াটা হয়তো আরো আগে গেলে ভালো হতো, এই টুকটাক যেগুলো কনফিউশন থাকে সেটা দূর হয়ে যেত। তো ইনশাল্লাহ আমি ওনাদের কাছে সবার কাছেই যাব এবং গিয়ে কথা বলবো, আশা করি ইনশাল্লাহ ওই কনফিউশনটা দূর হয়ে যাবে। কর্মকর্তাদের সাথে প্রথম দিবসে শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রো জেরি। আমাদেরকে কমিটেড হয়ে কাজ করতে হবে। বিলাল হোসেন, RTV, ঢাকা। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য নৌ ও বিমান বাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে। পরে বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন সরকার প্রধান। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে প্রথম দিনের মতো দাপ্তরিক কার্যক্রমে অংশ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাকে বরণ করে একটি অশ্বারোহী দল। ভেতরে প্রবেশের পর গার্ড অব অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। এরপর বঙ্গভবনের কার্যালয়ে প্রবেশ করেন তিনি। প্রথম কার্যদিবসে আনুষ্ঠানিকতার পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া, কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই বঙ্গভবনে কর্মযাত্রা শুরু করেন নতুন রাষ্ট্রপতি। জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়, যুদ্ধের কারণে এই সংকট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, সরকারের প্রতিটি কাজের জবাবদিহিতা থাকবে। পার্লামেন্ট, দলের নেতাকর্মী ও গণমাধ্যম সব ক্ষেত্রেই সরকারকে জবাবদিহি করতে হবে। ইতোমধ্যে এর কয়েকটি দৃষ্টান্ত দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি। শামীম চৌধুরী রিপোর্ট। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর রবিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানে যান জহিরুদ্দিন স্বপন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে বিদ্যমান জ্বালানি সংকটের বিষয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। যে জ্বালানি সংকট যেটি হয়েছিল সেটি যে সরকারের কারণে নয়, সেটি দেশবাসী দেখেছে, আপনারাও দেখেছেন। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। ফ্যাসিস্ট আমলে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে, সেই অবস্থা থেকে উত্তরণ করে সরকার এখন প্রকৃত উন্নয়ন করছে বলেও জানান রিজভী। প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে, সেটি পার্লামেন্টে হতে পারে, সেটি নেতাকর্মীদের মধ্যেও সরকার মন্ত্রীরা সেই জবাবদিহিতা করবেন সাধারণ নেতাকর্মীদের মধ্যে, এবং গণমাধ্যমে আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমেও জবাবদিহিতা করছে সরকার। ইতিমধ্যে তার কয়েকটি দৃষ্টান্ত সেটি রেখেছেন। যথাসময়ে মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব। নেতাকর্মীদেরকে একত্রিত করে আমাদের সাংগঠনিক কাঠামোকে আমরা মজবুত করে তুলব। শামীম চৌধুরী, RTV, ঢাকা। 24 গণঅভ্যুত্থানকে চূড়ান্ত লড়াইয়ের মহড়া হিসেবে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, বিগত ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার। এছাড়া জুলাই জাদুঘরের বিভিন্ন উপাদান গায়েব করা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম। বড় দ্বিচারিতা আর কিছু হইতে পারে না।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সিরাতুন্নবী উপলক্ষে আয়োজিত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংস্কারগুলো যদি আমরা জামায়াত আমির অভিযোগ করেন, বিশেষ একটি দেশকে তুষ্ট করতে জুলাই বিপ্লবের স্মৃতি বিজড়িত জাদুঘরের নানা উপাদান সরিয়ে ফেলা হয়েছে। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। ফ্যাসিবাদকে সংক্রামক ব্যাধি হিসেবে উল্লেখ করে ডাক্তার শফিক সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মোহাম্মদ সেলিম উদ্দিন রচিত জুলাই বিপ্লবের প্রত্যাশা মানবিক ঢাকার পুনর্গঠন গ্রন্থের প্রকাশনা উৎসবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিগত 17 বছর জামায়াত রাজপথ, কারাগার ও জনগণের লড়াইয়ের ময়দানে উপস্থিত ছিল। ঝুঁকিপূর্ণ সময়ে ইন্টারনেট নাই, গাড়ি নাই, কারফিউ, দেখামাত্র গুলি, কেউ বেরোতে পারছে না। সংবাদ সম্মেলন করে ঝুঁকিপূর্ণ সময়ে ঘোষণা দিলাম, ছাত্র জনতার এই আন্দোলনে আমাদের দেশবাসীকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের বন্ধু সংগঠনের অনেক নেতারা ওই আন্দোলনের উত্তাল সময় তারা বলেছেন, এই আন্দোলনের সাথে আমরা নাই। রেকর্ড ইজ দেয়ার। সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের নিরপেক্ষ রায় প্রতিফলিত হলে জামায়াতের প্রার্থী জয়ী হবেন বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। জুলাই বিপ্লবের প্রত্যাশা তো দেশব্যাপী জনগণের কাছে সর্বজন বিদিত। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। সরকার এখনও একটি নির্দিষ্ট দেশের স্বার্থ রক্ষা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সন্ধ্যায় 11 দলের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দিল্লিতে পলাতক শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ে ভারত সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে সরকার ব্যর্থ হয়েছে। এর আগে সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়নের দাবি সহ দেশের জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি সহ বিভিন্ন বিষয়ে আগামী 5 সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে 11 দলের লং মার্চের প্রস্তুতির কথাও তুলে ধরেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সরকার অপরিকল্পিত এবং অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং জন আস্থা, একটা সরকারের যে পাবলিক ট্রাস্ট প্রয়োজন, সেই জন আস্থা একেবারেই তলানিতে গিয়েছে। এইবারে 5ই আগস্ট দিল্লিতে যে প্রেস ব্রিফিং হয়েছে, আওয়ামী লীগকে যে প্রেস ব্রিফিং করতে দেওয়া হলো, সেটার জন্য কিন্তু ভারত সরকারকে যথাযথ জবাবদিহিতার আওতায় এই সরকার আনতে ব্যর্থ হয়েছে। বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বিকেলে ট্রাইব্যুনাল 1 গুমের মামলায় সাইফুরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে একথা বলেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করে জামিন চেয়েছিল আসামি পক্ষ। জিএম মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিমান বাহিনীর মাইক্রোবাসে করে ট্রাইব্যুনালে আনা হয় উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে। পরে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের মামলায় অভিযুক্ত এই আসামিকে তোলা হয় এজলাসে। এর আগে আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যে উঠে আসে সাইফুরের নাম। তদন্তে ইলিয়াস আলী গুমের ঘটনায় তার সম্পৃক্ততা পায় তদন্ত সংস্থা। এর প্রেক্ষিতে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানায় 26 জুলাই তাকে আটক করে সামরিক পুলিশ। তিনি র্যাবে কর্মরত ছিলেন এবং জিয়াউল হাসানের অন্যতম সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে ইলিয়াস আলী সহ অনেক ভিকটিমকে গুম করার প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ তার বিরুদ্ধে আছে। ভবিষ্যতে আপনারা আরো দেখতে পাবেন। তবে চাকরিরত বিমান বাহিনীর এই কর্মকর্তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা অভিযোগ অস্বীকার করেন আসামি পক্ষের আইনজীবী। হি ইজ এ সার্ভিং এয়ারফোর্স অফিসার, সুতরাং তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, থাকলে সে এয়ারফোর্সে থাকতে পারতো না। প্রসিডিং শুরু হবে, ট্রায়াল শুরু হবে আরো পরে। এর আগে তিনি কি করে বলেন যে প্রমাণিত হয়েছে।
2012 সালের 17 এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। 14 বছরেও সন্ধান মেলেনি দুইবারের নির্বাচিত এই সংসদ সদস্যের। জিএম মাহমুদ, RTV, ঢাকা। মাদক সেবনে বাধা দেয় রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থ নামের 2 যুবককে আটক করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল মাহমুদ। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বৃহস্পতিবার রাতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ নামের 2 যুবক। বিষয়টি টের পেয়ে খালি গায়ে গলায় গামছা নিয়ে ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী। তখন ওই গামছা দিয়েই তাকে হত্যা করা হয়। পরে তার স্ত্রী প্রীতিলতা উপরে উঠতে গেলে তাকেও সিঁড়িতেই হত্যা করে ঘাতকরা। এরপর তাদের 2 সন্তান আগামী চক্রবর্তী, প্রাপ্তি ও আয়ুষকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পুলিশ কমিশনার। রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর বাড়িটি তালা দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। সংবাদ সম্মেলনে 2 জনকে গ্রেফতারের তথ্য দিয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে পুলিশ। 8-10 পরে মাদক সেবন করতেছিল গণপতি স্যার, এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে তারা ওনাকে খুন করে। তারা যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন। এই ব্যাপারে মামলা রুজু হয়েছে কোতোয়ালি থানার মামলা নম্বর 43 ধারা 302-34 দণ্ডবিধি। শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকার তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। নাদিরা সুলতানা, RTV। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকওয়াত হোসেন। জানান, প্রতিটি ইউনিয়নে হেলথ হাব এবং প্রতি 3টি ওয়ার্ডে একটি করে হেলথ ওয়েলবিং সেন্টার চালু করা হবে। বিকেলে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। এসব সেন্টারে চিকিৎসক পদায়নের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করবেন। এই সেক্টরকে যে অবস্থা করে গেছে 17 বছরে, এই সেক্টরকে 17 বছরের জঞ্জাল দূর করা একটা কঠিন ব্যাপার। তার ভিতরে আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছি এবং 6 মাসে আমরা অনেক অগ্রসর হয়েছি ইনশাল্লাহ, অনেকগুলি খাতে। হেলথ ওয়েলবিং সেন্টার নাম হবে, ওইটাতে আমাদের মিডওয়াইফ থাকবে, আয়া থাকবে, তারা ঘরে ঘরে গিয়ে বক্স থাকবে, ব্লাড প্রেশার দেখবে, ডায়াবেটিস দেখবে, ব্লাড টেস্ট করবে কিছু। জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য যুদ্ধ। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী 8 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন এই শুল্ক। এর আগে কানাডার পণ্যে 50% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। বাণিজ্য যুদ্ধ আরও জোরালো করছে যুক্তরাষ্ট্র ও কানাডা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে এবার মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী 8 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের স্টিল, ইলেকট্রনিক্স, দুগ্ধ সহ বিভিন্ন পণ্যে নতুন শুল্ক বসানো হবে। কানাডার প্রায় $20 মিলিয়ন পণ্যে 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় রয়েছে ওয়াইন, আসবাব, দুগ্ধপণ্য, সিমেন্ট, পোশাক, মাছ ধরার সরঞ্জাম ও হকি সরঞ্জাম সহ বিভিন্ন পণ্য। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্রে আরোপ করা শুল্কের সমপরিমাণ শুল্কই পাল্টা বসাবে কানাডা। কানাডার শ্রমিক, কৃষক পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতেই এই সিদ্ধান্ত। শুক্রবার 2 দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর এ ঘোষণা দিল অটোয়া। কার্নির দাবি, যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত দিয়েছে যা কানাডার অর্থনীতির জন্য অন্যায্য ও অগ্রহণযোগ্য। কার্নি বলেন, নতুন বাণিজ্য চুক্তির ক্ষেত্রে কানাডার অন্য দেশের সঙ্গে বাণিজ্য করার সক্ষমতা সীমিত করার দাবি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এমন শর্ত মেনে নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।
of any deal. এছাড়া ফরাসি ভাষা ও কুইবেকের সংস্কৃতি নিয়েও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অগ্রহণযোগ্য চাপ দেওয়া হয়েছে, অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী। এদিকে কানাডার পাল্টা শুল্ক ঘোষণার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মার্কিন কৃষকদের উপর ব্যাপক শুল্ক আরোপ করে আসছে কানাডা। যুক্তরাষ্ট্রের বাজারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল কানাডা। দেশটির মোট রপ্তানির প্রায় 70% যায় যুক্তরাষ্ট্রে। তবু পাল্টা শুল্কের সিদ্ধান্তে অনড় কার্নি। এতে দীর্ঘদিনের মিত্র দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংবিধান মেনে নির্দিষ্ট সময়ে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন নতুন এলজিআরডি মন্ত্রী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয় বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সরকারের প্রতিটি কাজের থাকবে জবাবদিহিতা। 24-এর গণঅভ্যুত্থান চূড়ান্ত লড়াইয়ের মহড়া বললেন বিরোধী দলীয় নেতা। সরকার একটি দেশের স্বার্থ রক্ষা করছে, মন্তব্য নাহিদের। ইলিয়াস আলী গুমে সরাসরি জড়িত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান, কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। এবং বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা, অভিযুক্ত 2 জন গ্রেপ্তার। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।